তাহলে দেখো আমরা যদি এখানে এই জিনিসটা খেয়াল করো, মোল ভগ্নাংশ কাকে বলে সেটাকে একটু সবাই বুঝে নাও। মোল ভগ্নাংশ কাকে বলে? কোন একটা গ্যাস মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ওই মিশ্রণে উপস্থিত সব উপাদানের মোট মোল ভগ্নাংশের সংখ্যা অনুপাত। দেখো এটা তোমরা ইজিলি বুঝবা, এই ব্যাপারটা সোজাই, এটা আসলে কঠিন কিছু না বোঝাটা। তো সেই ক্ষেত্রে ধরে নাও আমি যদি ম্যাথমেটিক্যালি বের করতে চাই, হ্যাঁ, ম্যাথমেটিক্যালি বের করতে চাই যে মোল ভগ্নাংশ কি। ধরো একটা তুমি পাত্র নিয়েছো, হ্যাঁ, এই পাত্রে এখানে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের মোল হচ্ছে 2 মোল এবং হাইড্রোজেনের গ্যাস মোল হচ্ছে 3 মোল। এবং এখানে একটা শর্ত মনে রাখবা যে এই গ্যাস মিশ্রণটা পরস্পর বিক্রিয়াহীন হতে হবে, মাস্ট বি। যদি নিজেদের মধ্যে বিক্রিয়া হয়ে যায় তাহলে কিন্তু আমরা এটাকে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো না। বুঝা গেছে? গ্যাস মিশ্রণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো না, এটা মনে রাখবা। তো সেই ক্ষেত্রে ধরো এই এখানে নাইট্রোজেন 2 মোল, হ্যাঁ, আশাফুজ্জামান এখানে দাগ দিও না। নাইট্রোজেন এখানে 2 মোল এবং হাইড্রোজেন এখানে 3 মোল। সো এই ক্ষেত্রে এই যে গ্যাস একটা মিশ্রণ, শর্ত হচ্ছে যে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারবে না। এখন যদি বলা হয় মোল ভগ্নাংশ নাইট্রোজেনের জন্য, যাকে এক্স চিহ্ন দিয়ে সিম্বল দিয়ে আমরা প্রকাশ করি, এক্স চিহ্ন দিয়ে, ক্যাপিটাল এক্স, তার সাবস্ক্রিপ্টে N2 আমরা লিখতেছি। তো মোল ভগ্নাংশ অফ নাইট্রোজেন কিভাবে লিখবো দেখো, আমি এই বড় একটা কথা না পড়ে যদি আমি জাস্ট এইভাবে ম্যাথমেটিক্যালি বুঝাই, এটা তোমার জন্য সহজ হবে, বুঝতে সুবিধা হবে। নাইট্রোজেনের মোল লব অংশে থাকবে উপরে, আর হর অংশে সমস্ত মোলের যোগফল, টোটাল মোলের যোগফল হবে। দেখো আমাদের এখানে কি কি মোল আছে, নাইট্রোজেন আছে 2 মোল আর হাইড্রোজেন আছে 3 মোল। সো নাম্বার অফ মোল অফ নাইট্রোজেন প্লাস নাম্বার অফ মোল অফ হাইড্রোজেন, টোটাল যোগফল। নিচে থাকবে টোটাল মোল সংখ্যা, আর উপরে থাকবে যার মোল ভগ্নাংশ আমি বের করতে যাচ্ছি তার মোল সংখ্যা। এই রেশিওটা, এই অনুপাতটাকে বলা হয় মোল ভগ্নাংশ। কার? ওই গ্যাসীয় মিশ্রণের, ধরো নাইট্রোজেন যেই গ্যাসটা, সেই নাইট্রোজেনের মোল ভগ্নাংশকে প্রকাশ করব আমরা এইভাবে। তাহলে নাইট্রোজেনের মোল এখানে কত? 2, এখানে 2 লেখা আছে দেখছো। আর হাইড্রোজেনের মোল কত? এখানে 3। সো দেখো 2 এবং 3-এর যোগফল হচ্ছে 5। তাহলে যদি বলা হয় যে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত, সেটা হচ্ছে 2/5 নাইট্রোজেনের মোল বাই টোটাল মোল। যদি বলা হয় হাইড্রোজেনের মোল ফ্র্যাকশন কত বা মোল ভগ্নাংশ কত, তাহলে হবে এখানে ভুল হবে, এখানে হাইড্রোজেন হবে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন হবে এই জায়গাটা, এটা কি হবে? হাইড্রোজেন। সো হাইড্রোজেনের মোল, দেখো হাইড্রোজেনের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, টোটাল মোল। তাহলে হাইড্রোজেনের মোল কত? 3, হাইড্রোজেন মোল হচ্ছে 3 আর টোটাল মোল কত? 5। তাহলে 3/5 হচ্ছে কার? হাইড্রোজেনের মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। তো এইটা দেখার পর এখন তুমি এই জিনিসটা দেখো তো বুঝো কিনা। এখানে কি লেখা? কোনো গ্যাস মিশ্রণের, এই যে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের একটা গ্যাসের মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে একটি উপাদান, ধরো লাইক নাইট্রোজেন, সঙ্গে ওই মিশ্রণে উপস্থিত সব উপাদানের মোট মোল সংখ্যা, এখানে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন, তাদের টোটাল মোল সংখ্যার অনুপাতকে, যেমন ধরো নাইট্রোজেনের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, এই অনুপাতটাকে বলা হয় ওই গ্যাসের বা ওই উপাদানের মোল ভগ্নাংশ। তো মোল ফ্র্যাকশন কাকে বলে তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো। আরেকবার বলেন স্যার। আরেকবার বলতে হইব। আচ্ছা দেখো খেয়াল করো, আমি আবার বলতেছি। এই ক্ষেত্রে আম, দেখো আমার একটা গ্যাসের মিশ্রণ, হ্যাঁ, গ্যাসের মিশ্রণের মধ্যে একটি গ্যাস হচ্ছে নাইট্রোজেন আর একটি গ্যাস হচ্ছে হাইড্রোজেন, এবং তাদের মধ্যে কোনো বিক্রিয়া আমি করতেছি না, এমনভাবে তাকে মিশানো হলো। নাইট্রোজেনের মোল হচ্ছে এখানে 2 আর হাইড্রোজেনের মোল হচ্ছে এখানে 3। ওকে, তো যদি বলা হয় এই জায়গায় নাইট্রোজেনের অনুপাত, যাকে আমরা বলতে পারি তার মোল ভগ্নাংশ কত,
তার পরিমাণটা আনুপাতিকভাবে কত, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি। মূল ভগ্নাংশটাকে এক্স দিয়ে লেখা হয়, সাবস্ক্রিপ্টে n2 লেখা হয়। তো নাইট্রোজেনের মূল ভগ্নাংশ মানে হচ্ছে, দেখো নাইট্রোজেনের মোল থাকবে উপরে লবের জায়গায়, ডিভাইডেড বাই টোটাল মোল, এখানে জাস্ট মোলগুলোর যোগফল। তাহলে আমরা বলতে পারি যে নাইট্রোজেনের মোল তো ছিল 2, আর নিচে হচ্ছে টোটাল মোল কত, 2 আর 3 5, 2/5, এটাই হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। যদি বলা হয় যে একটা বাংলাদেশে 20 কোটি মানুষ বসবাস করে, তো 20 কোটি মানুষের মধ্যে ধরো ইয়াংরাও আছে, বৃদ্ধরাও আছে, বাচ্চারাও আছে। তো এখন যদি বলা হয় যে শুধু ইয়াংদের পরিমাণটা কেমন হবে, কথা কথা ধরে নিলাম 6 কোটি ধরো, তাহলে 6 crore বাই 20 crore তুমি লিখবা না যে 20 কোটির মধ্যে 6 কোটি হচ্ছে ইয়াং জেনারেশন। তাহলে বোঝা যাবে যে 20 কোটির মধ্যে 6 কোটি এটা একটা ভগ্নাংশ, 6/20। কিসের ভগ্নাংশ বের করলাম? ইয়াংদের, যারা যুবক যুবতী তাদের ভগ্নাংশ হচ্ছে 6/20। 20 হচ্ছে টোটাল জনসংখ্যা, 20 কোটি হচ্ছে টোটাল জনসংখ্যা, আর 6 কোটি হচ্ছে ইয়াংদের। তাহলে এটাকে বলা হবে মূল ভগ্নাংশ। ঠিক একইভাবে নাইট্রোজেন আছে এখানে 2 মোল, হাইড্রোজেন আছে এখানে 3 মোল। তাহলে নাইট্রোজেনের মূল ভগ্নাংশ কত, টোটালটার মধ্যে নাইট্রোজেনের অংশটা কত, সেটা আমি রেশিও হিসেবে দেখাইলাম, নাইট্রোজেনের মোল বাই টোটাল মোল। টোটাল মোল হচ্ছে 5 আর নাইট্রোজেন মোল হচ্ছে 2, তো 2/5 একটা ভগ্নাংশ হয়। এই ভগ্নাংশটাকে বলা হয়, ওটা তো জনসংখ্যার ভগ্নাংশ ছিল, আর এটা হচ্ছে মোল সংখ্যার ভগ্নাংশ। তো কার মোল সংখ্যার ভগ্নাংশ? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করলাম। ঠিক একইভাবে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ যদি বের করো, এখানে হাইড্রোজেন হবে, এটা ভুলে নাইট্রোজেন লেখা আছে। সো হাইড্রোজেনের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। সো এই মোলের অনুপাতটাই হচ্ছে মোল ভগ্নাংশ। কার? হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বলা যায়। তাহলে এইবার তোমরা সংজ্ঞাটা একটু খেয়াল করো। সংজ্ঞাটার মধ্যে লেখা কোনো গ্যাস মিশ্রণের, মানে মিশ্রণ মানে কি, এখানে বিভিন্ন গ্যাস থাকতে পারে, লাইক নাইট্রোজেন, হাইড্রোজেন। একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে, একটি উপাদান কে, ধরো নাইট্রোজেন, ধরো কথার কথা, তো না একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ওই মিশ্রণের উপস্থিত সব উপাদানের মোট মোল সংখ্যার অনুপাত। এই কথাটার অর্থই হচ্ছে একটি উপাদানের মোল সংখ্যা মানে যে নাইট্রোজেনের মোল n(N2) ডিভাইডেড বাই টোটাল মোল মানে কি নাইট্রোজেনের মোলও যোগ করলাম, হাইড্রোজেনের মোলও যোগ করলাম। এই যে অনুপাত, এই যে দেখো লেখা আছে অনুপাত, এই অনুপাতকেই বলা হয় ওই উপাদানের, মানে কার? নাইট্রোজেনের, যারটা সে উপরে থাকবে। নাইট্রোজেন উপাদানের ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। বুঝছো কিনা আমাকে একটু বল। জি স্যার, বুঝছি। কারো কোনো সমস্যা আছে এই জায়গায়? নো স্যার। না স্যার। আচ্ছা, গুড। তাহলে আমরা এখন সামনে আগাই। ধরে নাও একটা গ্যাস মিশ্রণে, হ্যাঁ, একটা গ্যাস মিশ্রণে তুমি এ আর বি দুটা গ্যাস নিছো। তো এই এ গ্যাসটার মোল সংখ্যা হচ্ছে নাম্বার অফ মোল অফ এ ধরে নিলাম, আর এখানে যে চাপটা দিবে এই এ গ্যাস এককভাবে যে চাপটা দিবে নিজে থেকে পাত্রের দেয়ালে, সেটা হচ্ছে পি এ। আবার বি আরেকটা গ্যাস ওই জায়গাতেই, তার মোল সংখ্যা হচ্ছে নাম্বার অফ মোল অফ বি। এটা যেই প্রেশার ক্রিয়েট করতেছে সেটা হলো পিবি, মানে বি এর প্রেশার। আর ধরো এই টোটাল ভলিউমটা, যেই সিলিন্ডারটা আমি এই দুটা গ্যাসকে নিলাম, তার ভলিউম হচ্ছে ভি, আর এই টোটালটার তাপমাত্রা হচ্ছে কত? টি। ওকে, সো এখানে পি এ হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, আর পিবি হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। এ গ্যাস যে চাপ দিবে সেটাকে চাপ বলা হইতো, কিন্তু যেহেতু এখানে এ গ্যাসও চাপ দিবে আবার বি গ্যাসও চাপ দিবে, তাই এ গ্যাসের চাপটা হইল এই ক্ষেত্রে আংশিক চাপ, আবার বি গ্যাসের চাপটাকে আমি এখানে বলবো কি আংশিক চাপ। আর দুইটা মিলে যে চাপটা হবে তাকে বলা হয় মোট চাপ। আচ্ছা, দেখো এখানে লেখা আছে, ধরে নিলাম মোট চাপ পি। এখানে মোট চাপ হচ্ছে পি,
আর মিশ্রণের আয়তন ভি এখানে দেওয়াই আছে, দেখো ভি, আর তাপমাত্রা ধরে নিলাম টি এই মিশ্রণটার। তো এখন তুমি খেয়াল করো, আমরা যদি এ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ প্রয়োগ করি, এ গ্যাসের জন্য যদি আদর্শ গ্যাসের সমীকরণ প্রয়োগ করি, তাহলে আমরা কি পাই দেখো। তাহলে আদর্শ গ্যাসটা কি ছিল? পিভি এনআরটি ছিল না? তাহলে শুধু এ গ্যাসের জন্য যদি আমি প্রয়োগ করি, শুধু এ গ্যাস, তাহলে এ গ্যাসের জন্য হবে পি এর জায়গায় পি এ হবে। আর আয়তন তো এখানে একটাই, শুধু ভি, আয়তন এখানে শুধু একটাই ভি। পি এ ইন্টু ভি ইজ ইকুয়াল টু এনআরটি, তো এন এর জায়গায় হবে এন এ, নাম্বার অফ মোল অফ এ, আর আর তো তোমরা জানো ইউনিভার্সাল মোলার গ্যাস কনস্ট্যান্ট, ধ্রুবক। টি তো তাপমাত্রা, ওই একই তাপমাত্রা থাকবে। তাহলে সেখান থেকে আমি পি এ রেখে ভিটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এটাকে আমরা বলতে পারি পি এ হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো। না স্যার। গুড। আচ্ছা, এরপর দেখো আমরা যদি এখন এই জিনিসটা গ্যাস মিশ্রণের জন্য যদি নেই, আদর্শ গ্যাসের সমীকরণটার যে প্রয়োগ, যে অ্যাপ্লিকেশনটা আমরা যে করতে চাচ্ছি, সেটা যদি আমরা কিসের ক্ষেত্রে নেই, অর্থাৎ গ্যাস মিশ্রণের জন্য যদি নেই, তাহলে মোট চাপ ছিল পি, মোট চাপ ছিল পি, আর আয়তন তো একটাই ভি, যেহেতু গ্যাস মিশ্রণের আয়তন একটাই ভি হবে। আর এনআরটির জায়গায়, এনের জায়গায় হবে টোটাল মোল। এখানে এনআরটি যে ছিল, টোটাল মোলটা আমাকে ধরতে হবে, কারণ এখন তো আমি গ্যাস মিশ্রণ ধরছি, তাই না? যখন গ্যাস মিশ্রণ ধরা হবে তখন টোটালটা আমাকে হিসাব করতে হবে। পি এর জায়গায় টোটাল চাপ পি, টোটাল আয়তন তো সবসময় ভি ছিল, আর এনের জায়গায় হবে টোটাল মোল। বাকি আরটি তো, এটা তো ওই একই পাতের জন্য একই, আর তো ধ্রুবক, টি তো একই হবে। তাহলে এই ক্ষেত্রে আমি ভিটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে মোট চাপের সমীকরণটা দ্বারা এটা মোট চাপ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এটা আরেকটা সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ প্রয়োগ করে আমি এটাও পাই, মোট চাপের জন্য এটা আমরা পাই। এই এতটুক কোনো সমস্যা আছে কিনা বল, এতটুক। না স্যার। গুড। না স্যার। আচ্ছা, এর আগে ছিল 1 নং সমীকরণ, আর এটা হলো 2 নং সমীকরণ। তাহলে 1/2 করে আমরা কি পাই দেখো, পি এ ছিল এর আগের 1 নং সমীকরণে, আর এখানে হচ্ছে পি বাম দিকে থাকবে, আর ডান দিকে তোমার রাশিমালাটা যা আছে সব থাকবে। এখানে দেখো এইটা সেম কনস্ট্যান্ট, এখানে আর এই আর কাটাকাটি যায়, এই আর কাটাকাটি যাবে, টিও সেম, এই টিও কাটাকাটি যাবে, আর এখানে ভি সেম, একই পাত্র যেহেতু এই ভিও কাটাকাটি যাবে। গেলে কি থাকে অবশিষ্ট, এন এ বাই এন এ প্লাস এন বি, এই জিনিসটা থেকে যায়। আচ্ছা, যদি এই জিনিসটা থেকে যায়, তাহলে এইটাকে আমরা মূল ভগ্নাংশ অফ এ বলতে পারি কিনা, এই জিনিসটা বলতে পারি কিনা। আচ্ছা, আরেকবার, হ্যাঁ অবশ্যই বলবো, একটু খেয়াল করো। আমরা জাস্ট 1/2 করলাম, তো 1 নং সমীকরণ কি ছিল খেয়াল করো, 1 নং সমীকরণ কি ছিল খেয়াল করো। 1 নং সমীকরণ দেখো, এই যে নিচে দেখো 1 নং সমীকরণ পি এ সমান এন এ আর টি বাই ভি ছিল। এই যে এন এ আর টি বাই ভি, এটা 1 নং সমীকরণ ছিল। তারপরে দেখো আমরা 2 নং সমীকরণটা পেলাম হচ্ছে যে এটা পি সমান এই যে এটা। তাহলে 1/2 যদি করা হয়, পি এ বাই পিপি, পি এ বাই পি হবে, আর ওই যে এন এ আর টি বাই ভি, আর এটা যেটা হবে জাস্ট যা আছে তাই বসানো হলো। এখানে সেম প্যারামিটারগুলো, যেমন ধরো আর আর কাটা যায়, টি টি কাটা যায়, ভি ভি কাটা যায়, থাকবে শুধু এতটুক। তো এটাকেই তো আমরা মূল ভগ্নাংশ এ বলতে পারি। নাম্বার অফ মোল অফ এ গ্যাসের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, যাকে বলা যায় এ গ্যাসের মোল ভগ্নাংশ। এই এতটুক তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। স্যার এক্স এ হলো কিভাবে? এটা হচ্ছে কিভাবে, হ্যাঁ ওই যে তোমার মূল ভগ্নাংশের সংজ্ঞা প্রথমে যে দিলাম, মূল ভগ্নাংশ কাকে বলে। ধরো এ গ্যাসের মূল ভগ্নাংশ মানে কি, এ গ্যাসের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, এটাকে মূল ভগ্নাংশ বলা হয়। প্রথমে যে বুঝালাম, বুঝেছো কি না বলো। জি স্যার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমি জাস্ট এই পিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি,
তাহলে এটা হয় না যে পি এ সমান সমান মোল ভগ্নাংশ অফ এ ইন্টু পি, অর্থাৎ এখানে এই পিটা হচ্ছে আংশিক চাপ বোঝাচ্ছে। এই পিটা কি বোঝাচ্ছে? পি এটা বোঝাচ্ছে কি আংশিক চাপ, যেহেতু শুধু এ। আচ্ছা, এই এ এক্স এ মানে কি? এটা মোল ভগ্নাংশকে বোঝাচ্ছে। আর এই পিটা কি? মোট চাপকে বোঝাচ্ছে। খেয়াল করো, আমি আবার বলি, দেখো এখানে যে পিটা, পি এটা এখানে দেখতেছো, এটাই হচ্ছে এখানে কি আংশিক চাপ। এখানে কি এটা আংশিক চাপ। আর এখানে যে মোল ভগ্নাংশ তোমরা দেখতেছো, এটাই হচ্ছে এই যে মোল ভগ্নাংশ এটা। আর আমরা এখানে যে মোট চাপ দেখতেছি, মোট চাপ এটাই হচ্ছে এই যে এটা। জি স্যার, তাহলে এটা বুঝছি। একটা সূত্র হয়। সূত্র হয় কিনা বলো? আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এই সূত্রটা, এই সমীকরণটার জন্যই আমরা এত কিছু করলাম বা পড়লাম। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, গুড। ক্লিয়ার। একটা প্রবলেম আমরা দেখি, যেমন ধরো এখানে একটা গ্যাস মিশ্রণ ধরো। এই গ্যাস মিশ্রণে হিলিয়াম গ্যাস কত? 2 মোল নেয়া আছে না, আর হাইড্রোজেন হচ্ছে 4 মোল নেয়া। আচ্ছা, প্রশ্নটা খেয়াল করো। মোট চাপ দেওয়া 2 অ্যাটমসফিয়ার। প্রশ্ন হচ্ছে হিলিয়ামের আংশিক চাপ কত? আগে এটা খেয়াল করো, এখানে কি কি দেয়া আছে দেখো। হিলিয়ামের মোল দেয়া, একটা গ্যাস মিশ্রণ, তুমি দুটো গ্যাস নিছো, একটা হচ্ছে হিলিয়াম গ্যাস আর একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো হিলিয়ামের গ্যাস মিশ্রণ হচ্ছে 2 মোল, আর হাইড্রোজেনের গ্যাস মিশ্রণ, গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 4 মোল। এবং এই দুইটা মিলে মোট চাপ, যেটাকে আমরা পি বলতেছিলাম, এটাও দেয়া দেখো 2 অ্যাটমসফিয়ার। তাহলে হিলিয়াম গ্যাসটার আংশিক চাপ কত হবে? কিভাবে করবা? কেউ করতে পারবা বা আমাকে আইডিয়া দিতে পারবা যে কিভাবে করবে এটা? এনিওয়ান? স্যার অ্যান্সার জাস্ট একটু আমাকে 2/6 হিন্টস দাও কিভাবে করবা। অ্যাটম। অ্যাটমসফিয়ার, এটা কি অ্যাটম না, অ্যাটমসফিয়ার, প্রেসার, চাপের একক। অ্যাটমসফিয়ার স্যার, সরি স্যার। কিভাবে বের করছো আমাকে একটু বলো, কিভাবে বের করছো একটু বলো, একটু ব্যাখ্যা দাও শর্টলি। স্যার আগের ইয়া থেকে স্যার যে সূত্রটা হ্যাঁ, হ্যাঁ, পাইছি ওই সূত্রের মধ্যে শুধু মানগুলা বসাই দিলাম স্যার। ভেরি গুড, ফাইন। মানে তোমরা বুঝতে পারছো, ভেরি গুড। দেখো এটা হচ্ছে এইভাবে যদি আমরা করি, আংশিক চাপ কার? হিলিয়ামের। তো জাস্ট এভাবে সমীকরণ লিখলাম, এটা হচ্ছে আংশিক চাপ। আমাদের আগের সূত্র ছিল কি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এই যে মোল ভগ্নাংশ এখানে কত হবে? হ্যাঁ, মোল ভগ্নাংশ কত হবে তোমরা জানো। দেখো এখানে হিলিয়ামের মোল ভগ্নাংশ যদি বের করো, তাহলে আমরা জানি মোল ভগ্নাংশের সূত্র অনুযায়ী সেটা কি? হিলিয়ামের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। এখানে হিলিয়ামের মোল কত? 2 মোল দেয়া ছিল, প্রশ্নেই দেয়া। আর টোটাল মোল আমরা যোগ করে দিলাম, এটা হচ্ছে যেটা পেলাম 2/6, এটা হচ্ছে কার? হিলিয়ামের মোল ভগ্নাংশ। আচ্ছা, এখন আমরা জাস্ট মানগুলি বসাই দিব। হিলিয়ামের মোল ভগ্নাংশ মানে 2/6, আর মোট চাপ তো এখানে দেওয়া 2 অ্যাটমসফিয়ার। জাস্ট ক্যালকুলেশন করলে এটা আসে। বুঝছো কিনা এটা সবাই একটু বলো। জি স্যার। স্যার, বুঝছি। গুড। আচ্ছা, এখন আমাকে তোমার আরেকটা প্রশ্ন অ্যান্সার দাও। ধরো আমি একটা গ্যাস মিশ্রণ নিলাম, যেখানে নাইট্রোজেন হচ্ছে 10 গ্রাম আর হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম। আমি কিন্তু মোল না বলে এবার গ্রামে বলতেছি। তাহলে কোশ্চেনটা দেখো তো, নাইট্রোজেনের আংশিক চাপ এবং হাইড্রোজেনের আংশিক চাপ, এই দুটার মধ্যে কোনটা এখন বড় হবে? কিভাবে বের করব? এখানে তো মোট চাপ দেয়া নাই। কারো কোনো ক্লু আছে? কেউ বলতে পারবা যেটা কিভাবে করতে হবে? কার আংশিক চাপ বেশি? ধরো এখানে তোমার নাইট্রোজেনও চাপ দিচ্ছে। আমাদের এখানে এই নাইট্রোজেন গ্যাস যে, সেও পাত্রের দেয়ালে চাপ দিচ্ছে, এখানে চাপ দিচ্ছে। আবার এখানে হাইড্রোজেন গ্যাস যে আছে, সেও কিন্তু পাত্রের দেয়ালে চাপ দিচ্ছে।
তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেনের চাপটাকে আমরা বলতেছি আংশিক চাপ অফ নাইট্রোজেন, পার্শিয়াল প্রেশার। এটা হলো হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার। তো কোনটা বড় হবে, কিভাবে করব বলো? কার? নাইট্রোজেনের? জি স্যার, নাইট্রোজেন। কেন? যুক্তি কি, লজিক কি বলো? কারণ স্যার ওটা 10 গ্রাম। মানে তুমি বলতে চাচ্ছ 10 গ্রাম আর এটা সমান আয়তনে স্যার সমান জায়গা দখল করে সব গ্যাস। হ্যাঁ করুক, সমান আয়তনে সমান জায়গা দখল করুক, কিন্তু এখানে কি কিন্তু স্যার নাইট্রোজেন বেশি হওয়ার কারণে বেশি স্যার চাপ নাইট্রোজেন দিতেছে। বেশি জায়গা দখল করতেছে এবং চাপও বেশি দিতেছে। আচ্ছা, আমাদের গাণিতিকভাবে বলতে হবে। একটু আগে খেয়াল করে দেখো যে আমাদের সূত্রটা কি ছিল, একটু খেয়াল করো তো আমাদের সূত্রটা কি ছিল। এখানে কি দেখো তো, এখানে কি মোল ভগ্নাংশ আর মোট চাপ আর আংশিক চাপ এভাবে ছিল না সূত্রটা? জি স্যার। আচ্ছা, এখানে এই মোল ভগ্নাংশের মিনিংটা কি দেখো তো, মোল ভগ্নাংশের মিনিংটা কি মোল দিয়ে না? জি কি স্যার। দিয়ে? আচ্ছা, যদি মোল দিয়ে হয় তো আমাকে এখন একটু বলো এখানে কি ভর ছিল? দেখো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। যদি তোমার বুঝতে সমস্যা না হয় আমি একটু ডিটেলস করে বলতেছি, খেয়াল করো। আচ্ছা, দেখো, এইখানে আচ্ছা আমি একটা একটা করে বলি, তাহলে তোমাদের প্যাচ লেগে যাবে। দেখো, আমাদের এই সমীকরণে আমরা বলতে পারি যে যদি ধরে নিই মোট চাপ পি, যদি ধরে নিই মোট চাপ এখানে পি, তাহলে নাইট্রোজেনের জন্য আংশিক চাপের সূত্রটা হবে সমান সমান নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, এটাকে আমি 1 নং দিলাম। ঠিক একইভাবে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন, এটাকে আমি 2 নং দিলাম। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো? হ্যাঁ স্যার। স্যার। এখানে কারো প্রবলেম? না আচ্ছা স্যার। ঠিক আছে স্যার, বুঝা গেছে। আচ্ছা, তারপরে দেখো আমি 1 নং আর 2 নং ভাগ করলাম। ভাগ করলে যথারীতি এটা জাস্ট সিম্পল ম্যাথ এভাবে আসবে। আসার পর আমি যেটা করলাম, দেখো এখানে কিন্তু পিপি কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে না, কারণ এটাও পি মোট চাপ, এটাও পি মোট চাপ, সেম কাটা যাবে। কাটা যাওয়ার পর আমি এক্স এন আর মানে জাস্ট দুইটার মূল ভগ্নাংশ অনুপাতটা থেকে যায়। তারপর এটাকে যদি আমি একটু ডিটেলস লিখে এইভাবে, এটা যদি ডিটেলস লিখে এইভাবে জাস্ট এইটা এতটুক, আবার এই নিচের অংশটা হচ্ছে এতটুক। মানে কি নাইট্রোজেনের মোল বাই টোটাল মোল, এটা হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। আবার হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কি হবে? হাইড্রোজেনের মোল বাই টোটাল মোল। তো টোটাল মোল কাটা যাচ্ছে না, দেখো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কি থাকে? দেখো কি থাকে তাহলে। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মোল সংখ্যা। এইখানে দেখো আমরা এই দুটা মোল পেয়ে যাচ্ছি। সো দেখো এখানে নাইট্রোজেনের মোল কত, মোলটা বের করতে হবে। আমরা জানি ডাব্লিউ বাই মোলার মাস, ভর বাই আণবিক ভর, এটাকে কি বলা হয়? মোল বলা হয় না? জি স্যার। তো এটা হচ্ছে নাইট্রোজেনের মোল, আর এটা কার মোল বলো তো? কার মোল এটা? হাইড্রোজেন। হাইড্রোজেনের 2 গ্রাম আণবিক ভর, তাই এটা 1 আসতেছে। তাহলে এইবার তোমরা দেখো আমি যদি এখানে বসাই, নাইট্রোজেনের মোল কিন্তু কম, আর হাইড্রোজেনের মোল কি? 28 কিভাবে আসলো? হ্যাঁ 28 হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। জি স্যার। আমাদের হাই সূত্রটা কি? স্যার। আমাদের সূত্রটা কি? শোনো, আমাদের সূত্রটা কি? ডাব্লিউ বাই কি এক। মোলার মাস। এটা না, এটা মোল না, এটা কি? এটা মোল। যদি এটা মোল হয় তাহলে এইখানে ডাব্লিউটা হচ্ছে কি 10, আর মোলার মাস কি 28, নাইট্রোজেনের 0.36। তাহলে দেখো এখানে মোলটা কম আসতেছে আর এইখানে মোলটা কিন্তু বেশি আসতেছে। তাহলে সাধারণভাবে যে জেনারেলাইজেশন করা হয়, আমি এই সমান চিহ্ন উঠাই দিয়ে আমি এই জিনিসটা লিখতে পারি না যে যার মোল বেশি তার আংশিক চাপ বেশি, বলতে পারি কিনা বলো? দেখো বরাবর এন এর সাথে এন, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, আমরা এইভাবে বলতে পারি কিনা বলো? জি স্যার। তাহলে যার মোল বেশি, নট মাস, নট ওয়েট, যার ভর বেশি সেটা না, যার মোল বেশি তার আংশিক চাপ বেশি। যেহেতু এই ক্ষেত্রে হাইড্রোজেনের মোলটা বড়, এখানে এটা হলো 1 আর এটা হচ্ছে ফ্র্যাকশন 1 থেকে কম, তাহলে এই ক্ষেত্রে আমরা স্পষ্টতই বলতে পারি যেহেতু হাইড্রোজেনের মোল এখানে বেশি নাইট্রোজেনের মোল থেকে, অতএব
আংশিক চাপ যেটা নাকি হাইড্রোজেনের সেটা বেশি হবে কার থেকে? নাইট্রোজেন থেকে। তার মানে সবসময় এই ওয়েট দেখেই বা ভর দেখেই বলা যাবে না যেটা বেশি, দেখতে হবে কি দিয়ে? মোল দিয়ে দেখতে হবে। বুঝছো কিনা আমাকে একটু বলো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন এখানে কারোর সমস্যা নাই আশা করি, হ্যাঁ? কারোর সমস্যা নাই আশা করি। আর যদি সমস্যা তাহলে আমাকে অবশ্যই জানাবা। এবার আমরা জন ডাল্টনের যে আংশিক চাপ সূত্র ছিল সেগুলো মোটামুটি আমরা সলভ করলাম। এগুলা আমরা প্র্যাকটিস করব, বিভিন্ন কোশ্চেনগুলি প্র্যাকটিস করব বাসায়। আর এখন আমরা নতুন একটা সূত্রে যাব, গ্রাহামের ব্যাপন সূত্র। সিম্পলি তোমরা এটা 9, 10 তোমাদের বেসিক কিছু আছে, নতুন কিছু না। তো দেখো, খেয়াল করো, গ্রাহামের ব্যাপন সূত্রটা কি ছিল? গ্রাহামের ব্যাপন সূত্র ছিল স্থির চাপে, মানে চাপ ফিক্সড থাকবে, প্রেশার কনস্ট্যান্ট থাকবে, স্থির তাপমাত্রা মানে তাপমাত্রা ফিক্সড থাকবে, কোনো গ্যাসের ব্যাপন হার, যেটাকে আর দিয়ে লেখা হচ্ছে রেট অফ ডিফিউশন, মানে ব্যাপন হার ওই গ্যাসের মোলার ভর যেটা এম এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে, যেটাকে আমরা এইভাবে লিখি। দেখো, ব্যাপন হার ইনভার্সলি প্রপোর্শনাল টু √/m। এই ধরনের কথা তোমাকে 9, 10 কি শিখে আসছিলা বা পাইছিলা বলো তো আমাকে? হ্যাঁ, তাহলে ব্যাপন কাকে বলে আমরা একটু জেনে নিই, যেটা তোমাদের 9, 10 জ্ঞান থেকে। ব্যাপনের সংজ্ঞা হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর অণুসমূহ বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। জাস্ট তোমরা জানো, পারফিউম যখন নাকি তোমরা দাও, তো স্মেলটা এক রুম থেকে আরেক রুমে চলে যায়। যে রুমে তুমি দিলা ওই রুমে পারফিউম ঘনত্ব বেড়ে গেল, পাশের রুমে পারফিউম ঘনত্ব কম, তো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে চলে যাওয়া। বাট এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়, এটা মাথায় রাখবা। কেন? কারণ তুমি কোনো প্রেশার দাও নাই, ওই গ্যাসটা এমনিতেই চলে যাচ্ছে আরেক রুমে। এটা হলো ব্যাপন। কিন্তু নিঃসরণ কাকে বলে? দেখো, বাহ্যিক উচ্চচাপের প্রভাবে এখানে একটা এক্সট্রা প্রেশার থাকবে। বাহ্যিক উচ্চচাপের প্রভাবে সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বা অনুব্যাপন বলা হয়। এটা ইফিউশন। মানে ওই যে পারফিউমের যে বোতলটা, ওখানে প্রচণ্ড চাপে গ্যাসটা কিন্তু মনে হবে তরল, মানে প্রচণ্ড চাপে আছে। যখন তুমি প্রেশার দাও তখন মানে ওই ছিপিটা যে মানে তোমার এটা যখন চাপ দাও বাটনটা, তখন গ্যাসটা যখন বের হয়, সরু একটা ছিদ্র পথ হয়। তো তখন সে কেন বের হয়? কারণ ওই বোতলের ভিতরে অনেক চাপ, সে ইজিলি বাইরে চলে যায় চাপ মুক্ত হওয়ার জন্য। কি সাদিয়া, সমস্যা কি? খেয়াল করো, তাহলে এই ক্ষেত্রে দেখো যে নিঃসরণ বা অনুব্যাপন যেটা বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে, এখানে কিন্তু স্বতঃস্ফূর্ত না, তুমি প্রেশারকে কন্ট্রোল করতেছো। আর ব্যাপনটা কি? ব্যাপনটা স্বতঃস্ফূর্তভাবে হয়। তো যাই হোক, ব্যাপন আর নিঃসরণ আমরা জাস্ট প্রাইমারি ডেফিনেশনগুলো শিখে রাখলাম। বাট গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে এইটা, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। সো এটা আমরা ডিটেলস আজকে শিখবো না, ডিটেলসটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আজকে শুধুমাত্র আমরা এতটুকুই দেখলাম। তো কারো কোনো প্রবলেম আছে আজকে? এটা আগামী ক্লাসে আমরা ডিটেলস দেখবো ইনশাল্লাহ। আজকে তোমার বাসায় যেটা করবা, প্র্যাকটিস করবা হচ্ছে অবশ্যই গ্রাহামের ব্যাপন সূত্রগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই থাক, হ্যাঁ।